আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমাদের ক্লাস টাইম 10:15। 10:15 অলরেডি বেজে গেছে। যারা এখনো ক্লাসে অ্যাড হও নাই, অ্যাড হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। যারা ক্লাসে ঠিক সময়ে উপস্থিত হইতে পারেছ, তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভ সকাল। সবাই ক্লাসে অ্যাড হচ্ছ। যারা এখনো ক্লাসে অ্যাড হতে পারতেছে না, তাদেরকে অ্যাড হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে বেশি এই যে রুল দিয়েছ 158956 রাজন সরকার অ্যাবসেন্ট, ফেল মার্ক পাবা। রাজন সরকার ফেল মার্ক পাবে। মাত্র 26 জন 27 জন অ্যাড হয়েছ। আশা করি আজকের ক্লাসে 100-র উপরে অ্যাটেন্ড থাকবা। যেহেতু আমাদের উভয় শিফটের ক্লাস একসাথে, এখানে আমাদের 100 থাকলেও হয় না। সকল ছাত্রছাত্রী অ্যাটেন্ড থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের শরীরটা বেশি ভালো না, এই জন্য কথা বেশি বলবো না, পড়াই মনোযোগী হব। যারা এখনো ক্লাসে অ্যাড হইতে পারো নাই, ক্লাসে অ্যাড হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর একটা কথা না বললেই নয়, অনেক আমার প্রিয় ছাত্রছাত্রী আছো যারা আমি বলার সত্ত্বেও রোল দিয়ে থাকো। বলি না তারপরেও রোল দিয়ে থাকো। ওইটা কিন্তু মোটেই কাম্য নয়। এটা কোনোভাবেই আশা করা যায় না। তাহের 180342, তুমিও অ্যাবসেন্ট। ইভেন কি তুমি এই সাবজেক্টে প্লাস নাও পেতে পারো। গত ক্লাসে আমি ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম রোল না দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমার এক প্রিয় ছাত্র কালকে রাত্রেও আমাকে রোল দিচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আমি একটা কাজ করতে যাচ্ছি, তোমাদের সহযোগিতা কাম্য, এবং আমি একজনকে লিডার বানাবো, যে ওই লিডার ক্লাসগুলো নিয়ন্ত্রণ করবে। সে দেখবে কে কি করে না করে। আশা করি আমার কথাগুলো সকলেই শুনতে পারতেছ। আমার ক্লাস চলাকালীন সময়ের প্রথম 5 মিনিটের ভিতরে তোমাকে লাইক দিয়ে কনফার্ম করতে হবে যে ক্লাসে তুমি এটা আছো। এরপর আমি ক্লাস শুরু করি এবং করব। 40 জন অ্যাড হয়েছে, অনেকেই আবার রোল দিয়ে বের হয়ে যাচ্ছ। এটাও কিন্তু ঠিক না। এরপরে যেটা বলতে চাইছিলাম যে একটা কাজ করব, যে কাজটা আমাদের সাথে তোমাদের সাথে, সেটা হলো একজনকে দায়িত্ব দিব, দায়িত্বশীল ব্যক্তি যে তাকেই দায়িত্ব দিব যে সে কাজ করবে। আর কাজটা দিব ফার্স্ট শিফট বি গ্রুপ জাহিদকে কাজটা দেব। জাহিদ নক দেও তো আমাকে। জাহিদের কাজটা শুনে নাও। ফার্স্ট শিফট বি গ্রুপের জাহিদের কাজটা হচ্ছে, আমার ক্লাস চলাকালীন সময়ে, জাহিদ ভালো করে কথাটা শুনে নাও, আমার ক্লাস চলাকালীন সময়ে আমি বলা ব্যতীত, যে আমি বলি নাই তারপরে সে রুল দিয়েছে, এরকম যদি কেউ করে সেটার তুমি লিস্ট করবা। ফার্স্ট শিফট সেকেন্ড শিফট যাই হোক না কেন, ওইটা লিস্ট করবা। আমি ক্লাস চলাকালীন সময়ে বলার আগে বা পরে যদি কেউ রোল দিয়ে থাকে ক্লাসের ভিতরে থাকে, এটা লিস্ট তুমি করবা, খাতায় লিপিবদ্ধ করবা। এরপরে আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবা যে কে রোল দিয়েছে, আমি সেটা দেখব। এরপর আমি কঠোর ব্যবস্থা নিব। যারা রোল দিয়ে চলে যায় ওদের কঠোর ব্যবস্থা আমি করব আমার 2 সাবজেক্টে।
এই জন্য জাহিদের কাজ হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে ক্লাসেও মনোযোগী হবা, পাশাপাশি ওইটাও খেয়াল রাখতে হবে যে কে কে রুল দিচ্ছে, এটা তুমি লিস্ট করবা এবং আমাকে পরবর্তীতে দিয়ে দিবা মেসেঞ্জারে। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছ। আমরা পড়াই শুরু করব। এখনও অ্যাড হও নাই, মাত্র 46 জন অ্যাড হয়েছ। জাহিদের কাজটা আমি বোঝাইতে পেরেছি। যারা ক্লাসে রুল দিয়ে থাকে ওদের লিস্ট করবা, আর আমি যখন বলবো তখন রুল দিবে, তখন লিস্টের প্রয়োজন নেই। গত ক্লাসে কিন্তু হাজিরার কথা বলেই নাই, তারপরে অনেকেই ক্লাস শেষ হওয়ার পরও আমাকে অনেকেই মেসেজ করেছে, রুল দিয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। যাই হোক, তোমাদের বই খাতা এগুলো হাতে নাও। আজকে প্রথম ক্লাস কনস্ট্রাকশন প্রসেস 1, কনস্ট্রাকশন প্রসেস 2 এটাই পড়াবো। প্রথমে এটাই শুরু করব। তোমাদের বই হাতে নাও, বই, কনস্ট্রাকশন প্রসেস খাতা, কলম, এগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস তোমরা হাতে নাও। আজকে কথা কম বলবো, শরীর বেশি ভালো না। দেখো, আজকে যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমাদের বিষয় কনস্ট্রাকশন প্রসেস 2, বিষয় কোড 66451, অধ্যায় পঞ্চম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আর অধ্যায়ের নাম হচ্ছে সিঁড়ি, স্টেয়ার। সিঁড়ি নিয়ে আলোচনা করব। পঞ্চম পর্ব, আজকের তারিখ এই মাসের, আজকে লাস্ট তারিখ এই মাসে, আজকে তোমাদের সাথে লাস্ট ক্লাস, শেষ ক্লাস। তো এখানে আসো, এখন মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আসো, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সিঁড়ি। কি বলতেছি, আজকে আমাদের অধ্যায়ের নাম কি? সিঁড়ি। আজকে যদি বাংলায় বলি সিঁড়ি, ইংলিশে বললে স্টেয়ার। তো এখানে দেখো, আগে আমাকে জানতে হবে, বুঝতে হবে স্টেয়ার কি। অনেকেই রুল দিচ্ছে, জাহিদ কাজটা কিন্তু করে নিবা তুমি, এবং ওদেরকে আমি দেখে নিব। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্টেয়ার, সিঁড়ি। তো এখানে আমাকে আগে জানতে হবে সিঁড়িটা কি, সিঁড়ি কী জিনিস। তোমাদের কনস্ট্রাকশন প্রসেস 1-এ ছিল, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1-এ তোমরা পড়ে আসছো। সিঁড়ির সংজ্ঞাটা একটু সারমর্ম বলো তো তোমরা, সিঁড়ির সংজ্ঞার সারমর্মটা বলো তো, সিঁড়ির সারমর্মটা বলো তো। সিঁড়ির সংজ্ঞাটা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু অধ্যায়ের নাম সিঁড়ি, এই জন্য আমাকে সিঁড়িটা জানতে হবে, বুঝতে হবে। মাত্র 60 জন ক্লাসে আসো, এটা কিন্তু কাম্য নয়। একজন আবার চলে গেছো, এক গ্রুপের ছাত্রও নাই ক্লাসে, তাহলে কেমনে হইল? সিঁড়ির সংজ্ঞা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সিঁড়ির সংজ্ঞাটা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সিঁড়ি কি বা কাকে বলে? তোমরাও বলো, আমিও বলবো। সিঁড়ি কাকে বলে? অনেকেই ক্লাসে অ্যাড হচ্ছ, ধন্যবাদ সকলকেই। কিন্তু ঠিক সময়ে ক্লাসে অ্যাটেন্ড হইতে হবে। 10:15 ক্লাস, 10টার আগেই তোমাকে প্রস্তুত হইতে হবে। গুড। একজনের সংজ্ঞা দিয়েছ, একতলা থেকে অন্য তলায় যেতে ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় তাকে সিঁড়ি বলে। গুড। আরও তো একজন বলো তো শুনি। তানবীরের সিঁড়ির সংজ্ঞা বলেছ, ধন্যবাদ। আরও সুন্দর গোছায় বলো, আমরাও পড়বো। যেহেতু সিঁড়ি নিয়েই পড়াশোনা, এই জন্য এটা আমাদের কি জানতে হবে। আর কেউ দিচ্ছ না সিঁড়ির সংজ্ঞা? ভবনের একতলা থেকে অন্য তলায় নিরাপদ ও অনয়নের যাতায়াতের জন্য কতগুলো ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় তাকে সিঁড়ি বলে। আলিম হুসাইন লেখছ, একতলা থেকে অন্য তলায় যেতে ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় তাকেই সিঁড়ি বলে। ধন্যবাদ, অনেকেই লিখতেছ। গুড। এই তো পারো সবাই। দালানের একতলা থেকে অন্য তলা ওঠার জন্য যে কতগুলো ধাপ অতিক্রম করা হয়, এই ধাপগুলোকেই সিঁড়ি বলা হয়। গুড, ধন্যবাদ। তো এখন দেখো, সিঁড়ির সংজ্ঞা তোমরাও বলেছ,
আমার সাথে আমি যদি বলতে চাই তাহলে এটাই আমিও বলবো। দেখো আমাদের বইয়ে লেখছে যা, যদি বইয়েরটা বলি তাহলে কি বলতেছে তারা, সিঁড়িটা কি? ভবনের একতলা থেকে অন্য তলায় নিরাপদ ও অনায়াসে যাতায়াতের জন্য কতগুলো ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় তাকেই বলতেছে সিঁড়ি অথবা স্টিয়ার। এখানে বলতেছে যে কোনো ভবনে, যে কোনো দালানে, যে কোনো কাঠামোতে নিরাপদে ও অনায়াসে একতলা থেকে অন্য তলায়, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য যে ধাপের সাহায্যে পথ নির্মাণ করা হয়, যে কাঠামো নির্মাণ করা হয় তাকেই বলা হচ্ছে সিঁড়ি। অর্থাৎ যদি আমি আরও সারমর্ম বলি, দেখো কোনো দালানের একতলা থেকে অন্য তলায় যাতায়াত করার জন্য এক সেট স্টেপকে স্টেয়ার বা সিঁড়ি বলা হয়। এখানে অনেকেই সংজ্ঞা দিচ্ছ, তোমাদেরটাও হচ্ছে। এখন যদি আমি উদাহরণস্বরূপ বলি, তোমার জীবন, আমার জীবন, সবার জীবনেই কি একটা সিঁড়ির মতো, সবারটা একটা সিঁড়ির মতো। এখন বলতে পারো কেমনে? এটা হচ্ছে তুমি যে পথ অতিক্রম করতেছো, অবশ্যই 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 যে কোনো একটা স্টেপ, ধাপ অতিক্রম করেই কিন্তু তোমাকে এগোতে হচ্ছে। যে আমি প্রথমে ছিলাম প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি কি না বলো? তখন একটা আমার ধাপ ছিল। এরপরে প্রাইমারি স্কুল পাশ করার পরে পঞ্চম শ্রেণীর পরে আমি দ্বিতীয় ধাপে গেলাম, সেটা হলো আমরা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে হাই স্কুলে আমরা কি অতিক্রম করি। হাই স্কুল এসএসসি পর্যন্ত, 10 পর্যন্ত পড়াশোনা করার পরে কলেজ লাইফে এসেছি। তো এটা একটা সিঁড়ির মতো কিনা বলো তো? এটাকে একটা ধাপ, এক একটা ধাপের পর এক একটা ধাপ। হুট করেই কিন্তু তুমি কলেজে আসতে পারো নাই, হুট করেই কিন্তু তুমি ভার্সিটিতে যেতে পারবে না। তো স্কুল পর্যায়ে পেরোয়েই তোমাকে আসতে হবে কি কলেজ পর্যায়ে থেকে তোমাকে যেতে হবে ভার্সিটি লেভেলে। এটাই হচ্ছে কি একটা সিঁড়ি, এটাই হচ্ছে একটা ধাপ। এটা হচ্ছে আমাদের জীবনের ক্ষেত্রে। তো যদি আমি বিল্ডিংয়ের কথা বলি, বহুতল বিল্ডিংয়ে যাতায়াত করার জন্য যে অবকাঠামো ব্যবহার করা হয়, ধাপ বৈশিষ্ট্য যে কাঠামোটা নির্মাণ করা হয়, এটাই হচ্ছে একটা সিঁড়ি। তোমরা অনেকেই সংজ্ঞা দিচ্ছ, ধন্যবাদ। তো আমার 1 নাম্বার কোয়েশ্চেন তোমাদের থাকবে, খাতায় লিপিবদ্ধ করবা। সিঁড়ি বলতে কি বোঝায়? সিঁড়ি বলতে কি বোঝায় বা সিঁড়ি কাকে বলে? খাতায় এটা লিপিবদ্ধ করবা। সিঁড়ি বলতে কি বোঝায়? আমার কথাগুলো তোমাদের কি বোঝা যাচ্ছে? আজকে অসুস্থ, যার কারণে ক্লাসেতে আসতাম না, তারপরে ক্লাসটা গুরুত্বপূর্ণ, এই জন্য আসা আর কি গেল। সিঁড়িটা তুমি ধারণা অর্জন করতে পেরেছো, আশা করি সকলেই ধারণা করতে পেরেছ। যে বহুতল বিল্ডিংয়ে একতলা থেকে অন্য তলায় যাতায়াত করার জন্য নিরাপদে যে কাঠামোটা ব্যবহার করা, এটা হইতেছে সিঁড়ি। এরপরে আসো সিঁড়িঘর। আরেকটা অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন তোমাকে আসতে পারে, সিঁড়িঘর বলতে কি বোঝায়? 2 নাম্বার কোয়েশ্চেন অতি সংক্ষিপ্ত আসতে পারে, কিংবা আমার জানার প্রয়োজন। সিঁড়িটা জানতে পারছি, সিঁড়িটা আমরা জানতে পেরেছি। এখন আসো সিঁড়িঘর বলতে কি বোঝায়? সিঁড়িঘর বলতে কি বোঝায়? বাপ্পি রুল দিয়েছো 159008। সিঁড়িঘর বলতে কি বোঝায়? অনেকেই ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ, কারণটা কি? ভালো লাগতেছে না তোমাদের ক্লাস? সিঁড়িঘর বলতে কি বোঝায়? সিঁড়িঘরের সংজ্ঞাটা তোমরাও আগে উপরে আসছো, আজকেও আমি বলতেছি সিঁড়িঘর বলতে কি বোঝায়। সিঁড়িঘর হইতেছে যেখানে সিঁড়ি নির্মাণ করা হয়, যে জায়গাটা নির্ধারণ করা হয়, এটাই হচ্ছে সিঁড়িঘর। এটাই হচ্ছে আমাদের সিঁড়িঘর। মানে যে জায়গায়, যে কাঠামোতে আমি সিঁড়ি বানাইতে চাচ্ছি, একটা অবশ্যই নির্ধারিত স্থান থাকে, ওই স্থানটাই হচ্ছে সিঁড়িঘর। যদি বইয়ের ভাষায় বলি তাহলে দেখো, সিঁড়িঘর দালানের যে জায়গায় থাকে তাকেই সিঁড়িঘর বলে। মানে দালানের যে জায়গায়, যে স্থানে সিঁড়িটা থাকে, ওটাই হচ্ছে সিঁড়িঘর। দেখবা সিঁড়ির উপরে কি একটু এরকম বাড়তি, মানে ছাদে এরকম উঁচু উঁচু করা থাকে, ওইটাই হচ্ছে সিঁড়িঘর। উপরে
ওই যে অনেকে গুড। তানবীরে বলতেছে সিঁড়ি স্থাপনের জন্য যে আলাদা কক্ষ ব্যবহার করা হয় ওইটাই হচ্ছে সিঁড়ি। গুড, এই তো তোমরা পারো, সবই তো পারো। এটাই হচ্ছে মানে এক কথায় সিঁড়ি স্থাপনের জন্য যে স্থানটা নির্ধারণ করা হয় কক্ষটা থাকে ওটাই হচ্ছে সিঁড়ি ঘর। এখন আসো সিঁড়ি, সিঁড়ি জানতে পারলাম, সিঁড়ি ঘর হ্যাঁ জানতে পারলাম। এখন সিঁড়ির অবস্থান, যেহেতু এখানে বলতেছি সিঁড়ি ঘরটা যে সিঁড়ি স্থাপনের জন্য দালানের কাঠামোতে যে জায়গাটা নির্ধারণ করা হয় ওইটাই হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি ঘর। এখন আমার কোয়েশ্চেন হলো 3 নম্বর কোয়েশ্চেন, সিঁড়ির অবস্থান কোথায় হওয়া উচিত? 3 নম্বর কোয়েশ্চেন খাতায় লিপিবদ্ধ করতে থাকো। সিঁড়ির 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 অবস্থান দালানের অথবা বিল্ডিং এর কোন স্থানে হওয়া উচিত? স্থানে হওয়া উচিত, কোন স্থানে হওয়া? সিঁড়ির অবস্থান, এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চান যে তোমাকে ওকে জানতে হবে সিঁড়িটা কোথায় থাকবে, দালানের কোন পাশে সিঁড়িটা আমি দিব, সিঁড়ি কক্ষটা থাকবে, এটা আমাকে জানতে হবে। এই জন্য বলতেছে সিঁড়ির অবস্থান দালানের অথবা বিল্ডিংয়ের কোন স্থানে হওয়া উচিত। অনেকে হয়তো বা জানো যে কোথায় হওয়া উচিত, তারপরও আমি এখন বলে দিচ্ছি। দেখো আমাদের বইও দেওয়া আছে, তোমরা দেখবা নিচেই দেওয়া আছে। সিঁড়ির অবস্থানটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের দুইটা অংশ থাকে, একটা হইতেছে তোমার পাবলিক বিল্ডিং আর একটা হচ্ছে আবাসিক বিল্ডিং। জানো কি না তোমরা বলো তো? সিঁড়ির অবস্থান দুইটা, একটা আবাসিক বিল্ডিং, আবাসিক দালান, আবাসিক কাঠামো, আর একটা হচ্ছে পাবলিক কাঠামো। সবাই জানো, পড়ে আসছো কনস্ট্রাকশন প্রসেস 1-এ যে আবাসিক কোনটা। এরপরে অনেকে বলতেছো কেন্দ্রে, না বাবা কেন্দ্রে না, তোমাকে আগে বুঝতে হবে যে সিঁড়ি তুমি কোন জায়গায় দেবো। আবাসিকের জন্য এক জায়গায়, পাবলিকের জন্যই আরেক জায়গায়। তাহমিনা আক্তার বলতেছো কেন্দ্রের। আরে বাবা কেন্দ্রে আমরা পরে যাবো, আগে আমাকে বুঝতে হবে সিঁড়ির অবস্থান দালান বা বিল্ডিংয়ের কোন স্থানে হওয়া উচিত। তো এখানে আবার কেমন দুইটা ভাগে বিভক্ত, একটা হইতেছে পাবলিক বিল্ডিং আর একটা আবাসিক বিল্ডিং। পাবলিক বিল্ডিং তো আমরা সবাই জানি যে পাবলিক যেখানে বসবাস করে বহু লোক থাকে ওটা হচ্ছে পাবলিক বিল্ডিং। আর আবাসিক যে আমার জন্য করব, নিজস্বভাবে করা হয়, এটাই হচ্ছে আবাসিক বিল্ডিং। তো দুইটা জায়গায় কিন্তু তোমাকে বুঝতে হবে আবাসিক কোনটা, দালানের কেন্দ্রে। অনেকে বলতেছে কেন্দ্রে, গুড ভালো, কিন্তু আগে আমাকে বুঝতে হবে যে আবাসিক বিল্ডিং না এরকম পাবলিক বিল্ডিং। মার্কেটটা তো আর তোমার আবাসিক হইতে পারে না, একটা মার্কেট আবাসিক হইতে পারে না, একটা হোস্টেল এরকম কি আবাসিক হইতে পারে না। এটা হচ্ছে পাবলিকের জন্য যেটা হয়, আর আবাসিক বসবাস করার জন্য যেটা হয় এটা হচ্ছে আবাসিক বিল্ডিং। তোমাকে বুঝতে হবে, এরপরে উত্তর দিতে হবে, তাই না? তো এখানে আসো 63 জন আসো ক্লাসে, গুড। এখানে আসো বলতেছি আবাসিক এবং পাবলিক। এখন আমার কোয়েশ্চেন, আবাসিক বিল্ডিংয়ের কোথায় হবে সিঁড়ি আর পাবলিকের কোথায় হবে? এখানে এরা বলতেছে আবাসিক দালানের ক্ষেত্রে সিঁড়ির অবস্থান কেন্দ্রস্থলে। অনেকে কোয়েশ্চেন তোমরা উত্তর দিয়েছ যে সিঁড়ির অবস্থান দালানের কেন্দ্রস্থলে, কিন্তু কেন্দ্রস্থলে কখন হবে? যদি সে বিল্ডিংটা আবাসিকের জন্য হয়, আবাসিক ভবন হয়, তখন সিঁড়ির অবস্থান কেন্দ্রস্থলে হবে। আর যদি সেটা আবাসিক না হয়ে পাবলিক বিল্ডিং হয় সেক্ষেত্রে সিঁড়ির অবস্থান হবে রাস্তার দিকে। যদি সেটা পাবলিকের জন্য হয় তখন সিঁড়ির অবস্থানটা হবে রাস্তার দিকে। আর যদি সেটা আবাসিক বিল্ডিং হয় তখন সেটা হবে বিল্ডিংয়ের কেন্দ্রস্থলে। আশা করি বুঝাইতে পেরেছি। পাবলিক হবে রাস্তার দিকে আর আবাসিক হবে এরকম কেন্দ্রের দিকে। গুড, এই তো শিখে ফেলেছো তোমরা, ধন্যবাদ। ওর উত্তর দিচ্ছ, এই তো অনেকেই পারো, তারপর আমাকে কষ্ট করাইতেছো, তাই না? ঠিক গেল। আমার সিঁড়ির অবস্থান দুইটা, একটা হচ্ছে পাবলিক বিল্ডিংয়ের ক্ষেত্রে আর একটা আবাসিক বিল্ডিংয়ের ক্ষেত্রে। আশা করি ওই দুইটা প্রশ্ন তোমরা বাসায় ভালো করে পড়বা, তাইলে কি এই যে সিঁড়ির অবস্থান এখানে তোমাদের দেওয়া আছে বইয়ে, এগুলো পড়ে নিও আর কি। এরপরে যাও, সিঁড়ির বিভিন্ন অংশ আছে কি না বলো? সিঁড়ির বিভিন্ন ধাপ আছে, যেরকম প্রত্যেকটা নাম আছে, স্টেপ, ট্রেড, রাইজার, হ্যাঁ, এরপরে দেওয়া আছে নজিং, হ্যাঁ, অনেকগুলো এরকম নাম দেওয়া আছে। আমি গত এস্টিমেটিং ক্লাসে তোমাদেরকে বলতেছিলাম যে কার্নিশকে আমি নজিং বলতেছিলাম, তখন আমি কোয়েশ্চেন তোমাদেরকে বলেছিলাম নজিংটা কি সবাই জানো কি না। তো এগুলো একটা সিঁড়ির কী কী অংশ থাকে এগুলো নামগুলো পরে নেবা। স্টেপ, রাইজার, ট্রেড কি, রাইজার কি, এগুলো অনেকবার পরে আসছো, তারপর আমি বলে দিচ্ছি আর কি তোমাদেরকে, তাই না? তো এগুলো তোমরা বাসায় পড়বে, তাহলে আরও ক্লিয়ার হয়।
হ্যাঁ, এরপরে তোমার দেখো যে এখানে নোজিংটা কোনটা বলা হয়, কাকে বলা হয়, অনেকেই পড়ে আসছো, কনস্ট্রাকশন ছিল, এস্টিমেটিংয়ে অনেক ছিল যে নোজিংটা সিঁড়ি এবং ট্রেড এবং রাইজারের মাঝখানে দেখবা একটা অংশ এরকম কি একটু বাড়তি অংশ থাকে, ট্রেড এবং রাইজারের মাঝখানে একটু বাড়তি অংশ থাকে, ওই অংশটাকে কি বলা হয়, নোজিং বলা হয়, এটাকে নোজিং বলা হয়। এরকম অনেক 10টা 12-13টা নাম দেওয়া আছে, 14টা নাম দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় দেখে নিও। এরপরে দেখো আজকে কিন্তু সিঁড়ি নিয়ে আলোচনা করতেছি, আশা করি তোমরা সকলেই দেখতেছো। এরপরে দেখো একটা উত্তম সিঁড়ি কী কী থাকা প্রয়োজন, একটা উত্তম সিঁড়ি কী কী গুণ থাকা প্রয়োজন। একটা উত্তম সিঁড়ি তোমাকে কোয়েশ্চেনে আসতে পারে, বলতে পারে যে একটা উত্তম সিঁড়ির বৈশিষ্ট্যগুলো কী কী থাকবে। হ্যাঁ, একটা উত্তম সিঁড়ির বৈশিষ্ট্যগুলো লিখো, তখন তোমাকে সেগুলো আগে তো জানতে হবে উত্তম সিঁড়ির বৈশিষ্ট্যগুলো কী কী। তো এখানে দেখো উত্তম সিঁড়ির জন্য প্রথমে তোমাকে কি অবস্থান, সিঁড়ির অবস্থানটা কোথায় হবে এটার উপরে নির্ভর করবে। এরপরে সিঁড়ির প্রস্থটা কীরকম হবে, এরপরে সিঁড়ির ডালটা কীরকম হবে, নির্মাণ সামগ্রী, আমি যে সিঁড়িটা ব্যবহার করব ওই সিঁড়িতে আমি কী পরিমাণ নির্মাণ সামগ্রী ব্যবহার করব, কি কোন মানে নির্মাণ সামগ্রী ব্যবহার করবো, যেটা আমাদের মেটেরিয়ালসে পড়াইছিলাম তোমাদেরকে, বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে আলোচনা করেছিলাম। ওইগুলোই বলতেছে যে আমি সিঁড়িটা ব্যবহার করব, উত্তম সিঁড়ি বানাতে চাচ্ছি, তো ওই সিঁড়িতে আমার উত্তম মেটেরিয়ালস, মালামাল, সামগ্রী ব্যবহার করতে হবে, এর উপর নির্ভর করবে। এরপরে স্টেপের আকারের উপর নির্ভর করে, এরকম অনেকগুলো 6-7টা ধাপ দেওয়া আছে, এগুলো তোমরা আলোচনা করলে কি হয়ে যাবে। সিঁড়ির প্রস্থের উপর নির্ভর করে, সিঁড়ির ঢালের উপরে, হেডরুমের উপর, নির্মাণ সামগ্রীর উপর, একটা উত্তম সিঁড়ি এগুলোর উপর নির্ভর করে। এরপর ট্রেড এবং রাইজারের সম্পর্ক একটা, যেটা ওই যে ট্রেড এবং রাইজারের কী সম্পর্ক থাকে, গাণিতিক সম্পর্ক একটা আছে, যেটা এস্টিমেটিং অনেক পড়েছো তোমরা, এখনও এখানে দেওয়া আছে, এটা পড়বা আর কি। ট্রেড এবং রাইজারের আকারটা কত হয়ে থাকে এখানে সবগুলোই আমাদের লেখা আছে, এটা তোমরা বাসায় দেখে নাও। এরপরে এরকম ইটের সিঁড়ি হইতে পারে, আরসিসি সিঁড়ি হইতে পারে, কাঠের সিঁড়ি হইতে পারে, স্টিলের সিঁড়ি হইতে পারে, বিভিন্ন প্রকার সিঁড়ি আছে, আমাদের বইয়ে ফিগারও আছে, তোমরা বই দেখতে থাকো, যেহেতু আঁকা সম্ভব না। হ্যাঁ, দেখো 5.7 বিভিন্ন প্রকার সিঁড়ি, আগে কিন্তু আমরা শিখে আসছি সিঁড়ি কাকে বলে, সিঁড়িঘর বলতে কি যা, সিঁড়ির অবস্থান কোথায় হওয়া উচিত, এগুলো কিন্তু আমরা আগে পরে আসছি। এখন বলতেছে যে বিভিন্ন প্রকার সিঁড়ি, যেহেতু সিঁড়ি নিয়ে আলোচনা, তো এখানে আমার বিভিন্ন প্রকার বিভিন্ন ধাপের কী থাকে, সিঁড়ি থাকে, সিঁড়িগুলোর নাম আমাকে দেখতে হবে। দেখো এখানে আকৃতি ও গঠনের দিক থেকে সিঁড়িকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। আকৃতি আর গঠন দুই রকম জিনিস, আকৃতি আর গঠন অনুসারে সিঁড়িকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হইতেছে একমুখী সিঁড়ি আর একটা মুখপেরা সিঁড়ি, 2 ভাগে বিভক্ত। এরপর আবার এইগুলো এই টার্নিং স্টেয়ার আবার 6 ভাগে বিভক্ত করছে, সমকোণী সিঁড়ি, জিওমেট্রিক্যাল সিঁড়ি, আধাপেরা সিঁড়ি, ডগলেট সিঁড়ি, হ্যাঁ, জিওমেট্রিক্যাল সিঁড়ি, 3 সমকোণী সিঁড়ি, এবং সিঁড়িকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেওয়া আছে। হ্যাঁ, এই জন্য তোমাকে আগে সিঁড়ি জানতে হবে, যেহেতু আমরা আলোচনা করে আসছি। এরপরে সিঁড়িগুলোকে আবার বিভিন্নভাবে বিভক্ত করে দেওয়া আছে। হ্যাঁ, জ্যামিতিক সিঁড়ি, হ্যাঁ, এরকম বাইপার্কেটেড সিঁড়ি, দুমুখী সিঁড়ি, একমুখী সিঁড়ি। তুমি যদি কোয়েশ্চেন বইয়ে দেখো, এরকম সিঁড়ির ফিগারও দেওয়া আছে, নিচে নামও দেওয়া আছে, কোনটা একমুখী সিঁড়ি, কোনটা দ্বিমুখী সিঁড়ি, এরকম কোনটা জিওমেট্রিক্যাল সিঁড়ি, এরপরে ডগলেট সিঁড়ি, এরকম সবগুলো ফিগার আমাদের বইয়ে দেওয়া আছে, যেহেতু আঁকা সম্ভব না, আঁকতেছি না, এই জন্য তোমাদের অনুরোধ জানাচ্ছি এরকম বইয়ে এই ফিগারগুলো দেখার জন্য। আশা করি সকলেই দেখতেছো যে আমাদের সিঁড়িগুলো কীরকম ফিগারগুলো দেওয়া আছে। তো ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় কোয়েশ্চেনে তোমাদের বড় কোয়েশ্চেনে আসে পরীক্ষায় যে ডগলেট সিঁড়ি চিত্র অঙ্কন করো, ডগলেট সিঁড়ির চিত্র অঙ্কন করো, প্রত্যেকটির সংখ্যাও এখানে দেওয়া আছে। ডগলেট সিঁড়ি কাকে বলে, যখন এক প্লাট হতে অন্য প্লাটে যেতে হলে বিপরীতমুখী হয়ে 180 ডিগ্রি কোণে দিক পরিবর্তন করতে হয়, তখন সে সিঁড়ি নির্মাণ করা হয়, তাকেই বলা হয় হাফ টার্ন বা ডগলেট সিঁড়ি। তোমাকে দুইটাই বুঝতে হবে, একটা হাফ টার্ন নয়তো ডগলেট, হয়তো বা আর কি এরকম অথবা দিয়ে দেয়, হাফ টার্ন নয়তো ডগলেট, তোমাকে ডগলেট বলতে পারে, নয়তো হাফ টার্ন বলতে পারে, যাই বলুক না কেন। কেন বলতেছে এক প্লাট থেকে আরেক প্লাট যাওয়ার জন্য, বিপরীতমুখী হওয়ার জন্য 180 ডিগ্রি কোণ দিক পরিবর্তন করা হয়, মানে তুমি যে দিকটা পরিবর্তন করতেছো ওই দিকটা যদি 180 ডিগ্রি হয়, আর ওই সিঁড়িটাই হচ্ছে হাফ টার্ন অথবা ডগলেট সিঁড়ি। আশা করি বুঝতে পারতেছো। ওইটা কিন্তু তোমরা ওই যে খাতা বলছি, খাতায় লিপিবদ্ধ করবা, খাতায় এগুলো
লিখবা, হ্যাঁ খাতায় লিখলে এরকম কি স্পষ্ট হয়ে যাবে। এটা সিঁড়ি কিন্তু তোমাকে আসতে পারে। আর তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই অবশ্যই তোমাকে সিঁড়ির কাজ জানতে হবে, সিঁড়ির নাম জানতে হবে, হ্যাঁ সিঁড়ির পরিচয় তোমাকে জানতে হবে। তুমি যে বাসায় থাকতেছো ওই বাসায় কী ধরনের সিঁড়ি, একমুখী সিঁড়ি, ডগলেস সিঁড়ি না দ্বিমুখী সিঁড়ি, সেটা তোমাকে বুঝতে হবে। তুমি কলেজে আসো, কলেজে কিন্তু অনেক ধরনের সিঁড়ি আছে, ওইগুলোর সাথে তোমার কী হইতে হবে, পরিচিত হবে। যদি না পড়ো না বই দেখো তাহলে কি পারবা না। এরপর দ্বিমুখী সিঁড়ি তোমাকে আসতে পারে পরীক্ষায়, যে দ্বিমুখী সিঁড়ি চিত্র অঙ্কন করো, এরকম আসতে পারে। স্পাইরাল সিঁড়ি যেটা বলা হয়, যে এখন দালানে বা বিল্ডিংয়ে এরকম কি জায়গার পরিমাণ কম, ওই জায়গায় কী সিঁড়ি ব্যবহার করা হয়, এরকম স্পাইরাল সিঁড়ি ব্যবহার করা হয়। স্পাইরাল সিঁড়িটা মূলত এরকম স্টিলের হয়ে থাকে, যেখানে জায়গা কম থাকে ওখানে স্পাইরাল সিঁড়ি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো হেলিকপ্টার সিঁড়ি এখানে দেওয়া আছে, ফিগারে তোমরা দেখতেছো গাঙ্গিনা পাড়ার এরকম কি একটা মার্কেটে হেলিকপ্টার সিঁড়ি আছে, চলন্ত সিঁড়ি আছে। আশা করি সকলে এইগুলো হয়তো বা দেখেছ। তো যে খাতা বলেছি ওই খাতার ভিতরে এরকম যেগুলো ডগলেস সিঁড়ি, দ্বিমুখী সিঁড়ি, এরপরে তোমার যেগুলো ইম্পর্টেন্ট ফিগার অঙ্কন করবা, দ্বিমুখী সিরিজ ফিগার অঙ্কন করবা, এরপর ডগলেট সিরিজ ফিগার অঙ্কন করবা। অঙ্কন করলে কি হয়ে যাবে, জিনিসটা তোমার শিখা হয়ে যাবে। তুমি সেটা ক্যাডের মাধ্যমে করতে পারো, কোনো সমস্যা নাই। যদি করতে পারো তাইলেই হয়, ভালো হয় আর কি। হাতে অঙ্কন করতে পারো, হাতে অঙ্কন করলে পরীক্ষায় আসলে তোমাকে হাতে অঙ্কন করতে হবে, দুইটাই জানা থাকা প্রয়োজন। থিওরি মূলত এইগুলোই আলোচনা। এরপরে সিঁড়িঘরের প্ল্যান, সিঁড়ি ডিজাইনের বিভিন্ন বিষয়সমূহ। যখন তুমি সিঁড়ি ডিজাইন করবা তখন তোমার কি কি জিনিস বিবেচনা করতে হবে, এগুলো তারা লিখছে। দেখো, দরজা জানালা এবং বারান্দার অবস্থানের উপর সিঁড়ির প্রথম এবং শেষ ধাপ নির্ধারণ করতে হবে। এরপরে সহজে চলাচলের উপযোগী ট্রেড এবং রাইজার কি অনুমান করতে হবে এরকম। এরপরে প্রতিটি সিঁড়ির ট্রেড এবং রাইজারের অনুপাত একই রকম হইতে হবে। ট্রেড এবং রাইজারের অনুপাত দুইটাই কী হইতে হবে, একই রকম হইতে হবে। যখন তুমি সেটা ডিজাইন করবা তখন তোমার সেটা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। অনেকে রুল দিচ্ছ, জাহিদ এগুলো লিপিবদ্ধ করে রাখো, এগুলো লিখে রাখো, তাইলেই হয়। ওরা নেক্সট এরকম না করতে পারে। এই জন্য বলতেছি কি তোমাদের এটা দেখতে হবে। এই জন্য বিভিন্ন প্রকার সিঁড়ি তোমাকে আঁকতে হবে, না আঁকলে কিন্তু পারবা না। এরপরে সিঁড়ির অংশগুলো তোমাকে বুঝতে হবে আর কি, জানতে হবে। গেল এটাই তো মূলত সিঁড়ি নিয়ে আলোচনা। এরপরে দেখো তোমাদের যেটা বলতেছিলাম সিঁড়ি ডিজাইনের বিভিন্ন বিষয়সমূহ, যে আমি যখন সিঁড়ি ডিজাইন করব, সিঁড়ি ডিজাইনের সময় কী কী জিনিস আমাকে মাথায় রাখতে হবে। ট্রেড এবং রাইজার যেটা বলতেছিলাম, ট্রেড এবং রাইজার দুইটাই কী করতে হবে, আমাকে একই অনুপাতে রাখতে হবে। এবং ট্রেড এবং রাইজারের আকার কত হবে এটাও তোমার মাথায় রাখতে হবে। এই হচ্ছে মূলত সিঁড়ি অধ্যায় নিয়ে আলোচনা। আর একটু যদি বাসায় দেখো তাহলে জিনিসটা আরও কী হবে, ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই পঞ্চম অধ্যায় টুটিনাটি যা আছে সবগুলো বাসায় দেখো, কোনো কোয়েশ্চেন হলে আমাকে প্রশ্ন করো। নেক্সট ক্লাসে আবার কি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। লাস্টে এরকম সিঁড়ির উদাহরণ আছে, এরকম কি এক দুইটা ম্যাথ দেওয়া আছে, দেখো তো এটা ম্যাথগুলো কি দেওয়া আছে, কি চাইছে তারা, একটু দেখো তো বই, তাহলে আরও আমাদের কি সহজ হবে। এই একটা দুইটা এরকম ম্যাথ আছে, কোনো সময় আসে না, তারপর আমাদের কি জানার প্রয়োজন। ট্রেড এবং রাইজারের পরিমাণ বের করার জন্য কি ওরা এরকম দুইটা অঙ্ক দিয়ে রাখছে আর কি, দেখো। আশা করি সকলেই দেখতে পেরেছ যে আমাদের এরকম ট্রেড এবং রাইজারের পরিমাণ বের করার জন্য দুইটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। সিঁড়ি অধ্যায় নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, দেখি উত্তর দিতে পারি কি না। যদি কারো কোয়েশ্চেন থাকে সিঁড়ি অধ্যায় নিয়ে
কোয়েশ্চেন করো। আর যে ওই 3টা কোয়েশ্চেন দিলাম, সিঁড়ি বলতে কেউ যায়, সিঁড়িঘর বলতে কেউ যায়, সিঁড়ির অবস্থান কোথায় হওয়া উচিত, 3টা কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাকে মুখস্থ করতে হবে এই প্রশ্নগুলো। পাশাপাশি এই প্রশ্নগুলো খাতায় লিখবা, বারবার লিখবা। এরপরে উত্তম সিঁড়ি কী কী বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। উত্তম সিঁড়ি কী কী বৈশিষ্ট্য থাকবে ওইটা তোমাকে খাতায় লিখতে হবে, পড়তে হবে। এরপরে দিয়েছে আরেকটা কোয়েশ্চান যে উত্তর সিঁড়ি ডিজাইন করার সময় কী কী জিনিস আমি বিবেচনা করব, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। ট্রেড কি, রাইজার কি, নজিং কি, এটি কিন্তু বলে দিয়েছি। এগুলো কিন্তু পরবার লিখবা, তাইলে কি স্পষ্ট হয়ে যাবে। আর ওই একমুখী সিঁড়ি, দ্বিমুখী সিঁড়ি, ডগলেগ সিঁড়ি, 3টা সিঁড়ি বলেছি, 3টা সিঁড়ি নিয়ে আলোচনাও করেছি। পাশাপাশি ওই 3টা সিঁড়ির ফিগার খাতায় অঙ্কন করার জন্য বলেছি। যে যতবার পারো ততবার ওই 3টা সিঁড়ি কী করবা, খাতায় অঙ্কন করবা, তাইলেই হয়। তাহলে সিঁড়ি নিয়ে আলোচনা মোটামুটি আজকে এই পর্যন্তই, পঞ্চম অধ্যায় আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন করতে পারো, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। কাঠের সিঁড়ি, আরসিসির সিঁড়ি, স্টিলের সিঁড়ি, এরকম বিভিন্ন প্রকার স্টিলের এরকম সিঁড়ি কী করা হয়, করে থাকা হয়। অনেকেই কোয়েশ্চেন করতেছো, বলতে থাকো দেখি কার কি কোনো কোয়েশ্চেন আছে কি না এই অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো। পঞ্চম অধ্যায় কিন্তু শেষ করে দিব। এরপরে আমাদের যে পরের ক্লাস শুরু করব, এর ভিতরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে থাকো আর কি, দেখা যাক পারি কি না। একজনের কোয়েশ্চেন আমাকে করেছো আর যে আমাদের 3টা এখানে ম্যাথ দেওয়া আছে, উদাহরণ 3টা ম্যাথ দেওয়া আছে। অনেকে বলতেছে ম্যাথটা বুঝিয়ে দেওয়ার জন্য। ম্যাথটা আগে বাসায় দেখো, নেক্সট ক্লাসে আমরা আবার ম্যাথটা নিয়ে আলোচনা করব। কারণ হুট করে আজকে শুরু করলে কিছুই পারবা না। আগে ম্যাথের ডাকটা তুমি দেখো। আমি যদি বলি 1 নম্বর উদাহরণটা, একটি ভবনের জন্য ডগলেট অথবা আবাসিক সিঁড়ির প্ল্যান নির্ণয় করে। কারণ তারা বলে দিছে পাবলিক, আগে কিন্তু বলেছি সিঁড়ির দুইটা পাবলিকের জন্য একটা, একটা দিচ্ছে আবাসিকের জন্য আর এক ধরনের। তো এখানে বলতেছে আবাসিক সিঁড়ির প্ল্যান তোমাকে করতে হবে। ভবনের দুইটি ফ্লোরের মধ্যখার খাড়া দূরত্ব এত মিটার দেওয়া আছে। কক্ষের আকারও তারা দেওয়া দিয়েছে। কক্ষের আকার তারা কক্ষের আকার কি তারা দিয়ে দিয়েছে। এবং ট্রেড এবং রাইজার তুমি ধরে নিলা। তো এই জন্য বলতেছে এটা দেখো। আমি নেক্সট ক্লাসে আবার কি এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ট্রেড এবং রাইজার দেওয়া আছে, চওড়া এবং প্রস্থ দেওয়া আছে, উচ্চতা তারা দেওয়া দিয়েছে 3.6 মিটার। কক্ষের আকারগুলো তারা দেওয়া দিচ্ছে। এখান থেকে আমি প্লাস মাইনাস করে কি বের করে ফেলবো আর কি। একটু বাসায় দেখো, এটি 3টা অঙ্ক দেখলে স্পষ্ট হয়ে যাবে। অনেক সময় রচনামূলকে আসে এবং আসেও না, এই জন্য বলতেছি একটু আগে বাসায় দেখে নাও, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, বোঝাইলে আমার সহজ লাগবে আর কি। তো যারা ক্লাসে অ্যাড আছো 5 মিনিটের ভিতরে তোমাদের রুলগুলো দিয়ে দাও, যারা ক্লাসে অ্যাড আছে এখন রুলগুলো দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর নেক্সট ক্লাসে আমরা 2টা ম্যাথ আছে, এটা নিয়ে আলোচনা করবো। বাসায় একটু দেখো, তাইলে সহজ হবে আর কি পরে বোঝাইতে। যারা ক্লাসে আছো তাদের রুলগুলো দিয়ে দাও, পরে ক্লাস শুরু করব। রুলগুলো দিয়ে দাও, দ্রুত রুলগুলো দিয়ে শেষ করো। আর যারা কোয়েশ্চেন করতেছিলা ওদের উত্তর দিব। এখন কিন্তু হাজিরা দেওয়ার সময় হয়ে গেছে।
যখন আমি নিষেধ করব এরপরে দিলে অ্যাবসেন্ট হয়ে যাবা। দ্রুত রুলগুলো দিয়ে দাও। আর যেহেতু কনস্ট্রাকশন প্রসেস 2 আমরা সিঁড়ি নিয়ে আলোচনা করতেছিলাম, এই সিঁড়িগুলো কিন্তু আমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2, ওই জায়গায় কিন্তু সিঁড়ি নিয়ে পড়াশোনা আছে। যদি আমি কনস্ট্রাকশন প্রসেস 2তে ভালোভাবে সিঁড়িটা পড়াশোনা করি, ভালোভাবে বুঝি, তাইলে হয়তো বা আমাদের কি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য বাসায় কী করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কি হয়ে যাবে, সহজ লাগবে, সহজ হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের জন্য কঠিন হবে। কনস্ট্রাকশন প্রসেসও আছে, এস্টিমেটিং অ্যান্ড কস্টিংও আছে আমাদের সিঁড়ি। এই জন্য সিঁড়িটা ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে। এরপরে ক্লাস আমরা ম্যাথ দিয়ে শুরু করব। যারা ক্লাসে উপস্থিত আছো হাজিরাটা দাও, হাজিরা কনফার্ম করে দাও। আমি পরের ক্লাসের জন্য প্রস্তুতি নিতেছি, তোমরাও পরের ক্লাসের জন্য প্রস্তুতি নিতে থাকো। আমাদের পরের ক্লাসের সময় হয়ে গেছে। পরের ক্লাসের আগে কি আমাদের হাজিরাটা কনফার্ম করব, এরপর আমাদের ক্লাস শুরু করব। নেক্সট ক্লাস আবার শুরু করব। যাদের যে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন করে রাখো, নেক্সট ক্লাসে আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শুরু করব। এর আগে আমাদের কনস্ট্রাকশন প্রসেস 2 পঞ্চম পর্ব নিয়ে সিঁড়ি নিয়ে আলোচনা করেছি এবং কিছু তোমাদের পড়া দিয়েছি। পরের ক্লাসের জন্য প্রস্তুতি নাও। ক্যালকুলেটর, এস্টিমেটিং খাতা প্লাস বই এগুলো সংগ্রহ করো। অনেকেই ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ, পরের ক্লাসটা কিন্তু শুরু করে দিব। আমাদের কিন্তু পরের ক্লাসটা ইম্পর্টেন্ট একটা ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ক্লাস শুরু করতে যাচ্ছি। সকলেই ক্লাসে মনোযোগ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমাদের হাজিরার কাজটা শেষ করো। আমাদের পরবর্তী ক্লাস এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 এটা শুরু করতে যাচ্ছি। ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু গত সপ্তাহে পড়াইতেছিলাম, 2 পিরিয়ডে ক্লাস করাইছিলাম। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 আমাদের দ্বিতীয় অধ্যায়, ভিত্তি এবং প্লান্তের ভিত্তি এবং প্লিন্থে মাটি খননের পরিমাণ আমরা বের করতেছিলাম এবং একটা প্ল্যানের এস্টিমেটিং মোটামুটি সেন্টার লাইন আমরা বের করেছিলাম। আর তোমাদের বাসায় বলেছিলাম এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের আমাদের বইয়ে এরকম সহজ যে প্ল্যানগুলো আছে ওই প্ল্যানগুলোর সেন্টার লাইন বের করার জন্য। হাজিরার কাজ শেষ করো, এখন আর হাজিরা দেওয়া যাবে না, এখন আর হাজিরা দিবা না, নিষেধ করে দিলাম। এখন আর হাজিরা দেবা না, এখন মনোযোগ দাও পড়ায়। আমাদের
তোমাদেরকে গত ক্লাসে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 দ্বিতীয় অধ্যায় বৃত্তে এবং প্লিন্থে মাটি খননের পরিমাণ আমরা বের করতেছিলাম। একটা প্ল্যান অঙ্কন করেছিলাম, ওই প্ল্যানের সেন্টার লাইন আমরা বের করেছিলাম তোমাদের সহযোগিতায়। এখন আমার কোয়েশ্চেন তোমাদের কাছে, বাসায় কি প্র্যাকটিস করেছিলা কিনা কিংবা কোনো সমস্যা হয়েছে কিনা, যদি তাকে আমাকে নোট করো। কিংবা ওই প্ল্যানের সেন্টার লাইন তোমরা নির্ণয় করতে পারো কিনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ম্যাথের সাবজেক্ট, তুমি যদি না বুঝো সেন্টার লাইন কিচ্ছু পারবে না। দ্বিতীয় অধ্যায় দিয়ে সেন্টার লাইন না বুঝো, আমাদের একটা অধ্যায় আছে সেপটিক ট্যাঙ্কের, ওই জায়গায় কিন্তু সেন্টার লাইন আমাকে বের করতে হবে। তো অনেক সময় আমাদের ফাইনাল সমাপনী পরীক্ষায় 2টা কোয়েশ্চেনই কি এসে থাকে। যদি 2টা কোয়েশ্চেন আসে এবং তুমি পারো, তাহলে 6-12 পেয়ে যাবা। এই জন্য বলতেছি তোমাকে আগে সেন্টার লাইন বুঝতে হবে, এরপরে তুমি অঙ্কে যাওয়া। এই জন্য আমি অনেক সময় নিচ্ছি, কারণ এখন যদি তোমাকে শিখাইতে পারি, পরবর্তীতে আমাদের জন্য কি হবে, সহজ হয়ে যাবে। অনেকেই বলতেছ প্র্যাকটিস করেছিলা, সমস্যা নাই, কারণ একবারে সেন্টার লাইন মেথডে সহজ পদ্ধতিতে আমি হাতে হাতে এরকম কি বোঝানোর চেষ্টা করেছিলাম। বলতেছি যদি কারো কোনো সমস্যা থেকে সেন্টার লাইনে এখনো তুমি বলতে পারো। অনেকেই বলতেছো সেন্টার লাইন বের করতে পারো, একজনে বলতেছো সেন্টার লাইন বোঝার জন্য শান্ত, সেন্টার লাইন বুঝিয়ে দেওয়ার জন্য একজনে বলতেছো। আচ্ছা, একজন পাইলাম যে সেন্টার লাইন বুঝে নাই। যদি ক্লাস না করো তাহলে কিন্তু সেন্টার লাইন তুমি বুঝবা না। আচ্ছা, সেন্টার লাইন আবারও করাবো, সমস্যা না, কিন্তু আগে তোমাদেরকে কাজ দিব, দেখি পারো কিনা। অনেকেই বলতেছ পারো, অনেকেই বলতেছ কি সেন্টার লাইন পারো। যদি পারো সেটার প্রমাণ আমাকে দেখাইতে হবে। আমি একটা এরকম কি প্ল্যান অঙ্কন করব, তোমাদের খাতা রেডি করো, কলম হাতে নাও, প্ল্যান অঙ্কন করবা। আমি যে প্ল্যানটা অঙ্কন করব ওই প্ল্যান অনুযায়ী তুমি সেন্টার লাইন আমাকে দেখাবা, তাইলে বুঝবো তুমি পারো কিনা, বাসায় করছো কিনা। খাতায় এরকম একটা প্ল্যান অঙ্কন করার জন্য তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আগে কলামগুলো স্থাপন করতেছি, পরে কলামগুলোকে প্রথমে কলামগুলোকে স্থাপন করি, পরে কলামগুলোকে কিসের মাধ্যমে সংযোগ করব, গ্রেড বিমের মাধ্যমে আমরা সংযোগ করে নেব। কলামগুলোকে আমরা গ্রেড বিমের মাধ্যমে কি করব, সংযোগ করে নেব। কলামগুলোকে আমরা গ্রেড বিমের মাধ্যমে সংযোগ করে নিব। এই জন্য তোমাকে আগে এটা কিন্তু তোমাদের করতে হবে, আগে বুঝতে হবে, পরে অঙ্ক করতে হবে। যেহেতু আমি গত ক্লাসে বোঝানোর চেষ্টা করেছিলাম, এই জন্য আজও তোমাদেরকে আমি কাজ দিচ্ছি। অনেকে বলতেছ সেন্টার লাইন পারোটার প্রমাণ আমাকে দিতে হবে। প্রত্যেকটা গ্রেড বিমকে, প্রত্যেকটা কলামকে গ্রেড বিমের সাহায্যে সংযোগ করে দিচ্ছি। তোমার খাতায় কিন্তু এরকম একটা প্ল্যান অঙ্কন করতে থাকো, আর ফাইনাল পরীক্ষায় কিন্তু এরকম প্ল্যান অঙ্কন করার কোনো প্রয়োজন নাই। অনেক প্রিয় ছাত্রছাত্রী আছে আমার, যারা ফাইনাল পরীক্ষায় এরকম প্ল্যান অঙ্কন করে সময় নষ্ট করে। কোনো রকমভাবে এরকম সময় নষ্ট করা যাবে না। আমার প্ল্যানে সব দেওয়া থাকবে, শুধু আমাকে যোগ বিয়োগ করে আমাকে মান বের করতে হবে। আমার প্ল্যান অঙ্কন করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজনই আমার নাই। বোঝাইতে পারলাম বিষয়টা?
প্ল্যানটা খাতায় অঙ্কন করতে থাকো, সময়টা কাজে লাগাও। দেখো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরকম একটা আমরা প্ল্যান অঙ্কন করেছি, তোমরা করছো কিনা বাসায়? বলতেছি এরকম একটা প্ল্যান তুমি অঙ্কন করো যে 200x250, 200x250, 400x350 রুমগুলো, এরপরে 200x300, 400x300, 500, একটা হচ্ছে বারান্দা দেওয়া আছে 200। এরকম একটা প্ল্যান দেওয়া আছে। যদি এরকম একটা প্ল্যান দেওয়া থাকে তাহলে ওই প্ল্যানের সেন্টার লাইনটা শুধু বের করো। মান যাই দেওয়া থাক, তবু এটা সেন্টার লাইনটা নির্ণয় করো। গ্রেড বিমের ভিতর বাহিরের সেন্টার লাইন, গ্রেড বিমের ভিতর বাহিরের সেন্টার লাইন দুইটাই আসবে। দ্রুত ওইটা সেন্টার লাইন বের করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা যে ফিগারটা অঙ্কন করেছি ওই ফিগারের সেন্টার লাইন নির্ণয় করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সেন্টার লাইন নির্ণয় করে মোট সেন্টার কত আসে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখি পারো কিনা। আর ওই কলাম ওয়ালের পুরুত্ব 25 সেন্টিমিটার, ওয়ালের পুরুত্ব 25 সেন্টিমিটার, 25 ধরে করো। যে দ্রুত করতে পারবা তার জন্য বোনাস পয়েন্ট। বাম থেকে ডানে, উপর থেকে নিচে দ্রুত সেন্টার লাইন বের করার জন্য অনুরোধ জানাচ্ছি। যে আগে দিতে পারবা। চিত্রটা ভালো করে বোঝা যাচ্ছে না। এখন চিত্র বোঝা যাচ্ছে তোমাদের?
একজন দিতেছ বোর্ড তানবীর, বাহিরে হইতেছে 34.25 সেন্টিমিটার বাহিরের জন্য। আচ্ছা করতে থাকো দেখি কি হয়। একজনে বলতেছে 34.75, আরেকজন বলতেছে 34.25। সঠিকটা বাহিরেরটা আগে দাও, আমি দেখতেছি কি কত আসে। টয়লেট 150, 270 ইন্টু 150 টয়লেট বাথরুমের জন্য। 34.25 দেখে নাও। প্রথম দিকে সেন্টার লাইন আমার 34.25। এই তো অনেকেই পারতেছ, ধন্যবাদ। বাহিরের সেন্টার লাইন 3475 সেন্টিমিটার নয়, 3425 সেন্টিমিটার। যারা 75 দিতেছ তারা ভুল করতেছ, কোনো জায়গায় মান বেশি ধরেছো, যার কারণে ভুল আসতেছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এটা কিন্তু তোমাদের পরীক্ষা নিচ্ছি, পারো কি না তোমাদের পরীক্ষা নিচ্ছি, ভুল করতেছো কিনা দেখো, পরে আমি আবার প্র্যাকটিস করব। বাহিরেরটা সবাই বলতেছ। ভিতরের গ্রেড বিমের সেন্টার লাইন উপর থেকে নিচে, এরপর ভিতরে গ্রেড বিমের সেন্টার লাইন বাম থেকে ডানে, এরপর উপর থেকে নিচে। টোটাল সেন্টার লাইন 71.62 মিটার। জুবায়ের হাসান, টোটাল আসছে 51.62। টোটাল আসছে 51.62। টোটাল আসছে মোট সিএল 51.62 এত মিটার। মোট আমাকে দাও, মোট কত আসে দেখো তো। ওই তৌহিদ হাসান বিজয় রোল দিচ্ছ। টোটাল সেন্টার লাইনটা আমাকে দাও, শুধু বাইরেটাই দিচ্ছ। এত দুর্বল হলে চলবে? এত সময় লাগলে হবে? 2 মিনিটের কাজ না, 2 মিনিটেই করা যায়। সেন্টার লাইন যদি তুমি পারো 2 মিনিটে করতে পারবা। 2 মিনিটের ভিতরে তোমাকে করে দেখাইতে হবে। মাত্র তো সেন্টার লাইন শিখাইতেছি, এরপরে তো আরও অঙ্ক রয়ে গেছে আমাদের। মাটিকরণ করতে হবে, প্লাস মাইনাস করতে হবে। 51.62 টোটাল সেন্টার লাইন 51.62। অনেকে বলতেছ, অনেকে বলতেছে বোর্ডে করিয়ে দেওয়ার জন্য। করবো, আগে নিজে চেষ্টা করো। টোটাল 31, অনেকেই বলতেছে টোটাল 31 বলতে কি? 31 বলতে কি বোঝায়? এখানে 31 মিটার কীভাবে আসবে? ভুল করছো জাকির হুসাইন। এই তো অনেকেই পারতেছ।
51.62, এই তো অনেকেই তো পারতেছে, গুড। 62, 63, এই তো হয়ে গেল। জাহিদ কত আসছে? 52 দশমিক, এটা তোমার তো ভুল হয়েছে বা জাহিদ। 25, 27, 70, জাহিদ একবারে দিয়ে দিছে আর কি। আর দেখো তোমরাও করেছো, আমিও করব, মজার বিষয় অনেকেই, গুড, এই তো পেরেছো, অনেকেই সেন্ট্রাল লাইন নির্ণয় করতে পেরেছো। এখন দেখো যাদের ভুল হয়েছে কিংবা যারা গত ক্লাসে ছিল না তাদের জন্য আমি বলতেছি, যারা গত ক্লাসে ছিল না তাদের জন্য আজকেই কিন্তু লাস্ট, আর বোঝাবো না, ওই সেন্ট্রাল লাইন আজকেই কিন্তু শেষ, আজকেই কিন্তু সেন্ট্রাল লাইন শেষ করে দিব। একটা ক্লাস একটা অধ্যায় নিয়ে 2-3 বার এরকম কি আমরা অঙ্ক করাইতেছি, বারবার তো সম্ভব না, বারবার সম্ভব না। আজকে কিন্তু শেষ। দেখো আমি যদি সমাধানটা নির্ণয় করি, সিএল নির্ণয় করি, বাহিরের গ্রেড বিমের সিএল, বাহিরের গ্রেড বিমের সিএল একটা অংশ যদি আমি এখানে 1 দিই, দেখো বাহিরের গ্রেড বিমের সিএল, বাহিরের গ্রেড বিমের সিএল, বাহিরের গ্রেড বিমের সিএল নিপা অনেকক্ষণ পরে দিয়েছো, 34.25, 21 ভিতর, তাহলে বাম থেকে ডানে কোথায় যাবে? তানজিলা আক্তার 51.62 দিতেছো। যাই হোক আমারটা দেখো আমি পারি কি না, বল হইলে বলবা, বল হয়ে গেলে বলবা। সেন্টার লাইন মেথডে প্রথমে আমাকে 2 দিতে হবে, এরপরে আমার যেহেতু সেন্টার বের করতে হবে আমাকে কেন্দ্রবিন্দু লাগবে, আমাকে কেন্দ্রবিন্দু, তাইলে এখানে 25 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে? 25, এখানে 25 দেওয়া, তাহলে 25-এর অর্ধেক। ভালো করে মনোযোগ দিয়ে শোনার জন্য বলতেছি, অনুরোধ। দেখো আমি বাম থেকে ডানে যাব, সেন্ট্রাল লাইন আমি বের করব, বাহিরের গ্রেড বিমের সেন্ট্রাল লাইন আমি বের করবো, তাহলে বাম থেকে আমি ডানে যাব, উপর থেকে নিচে আসবো। যদি আমি বাম থেকে শুরু করি, দেখো এখানে একটা ওয়াল আছে, ওয়ালের পুরুত্ব আমার 25 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 25-এর অর্ধেক কত আসবে? 12.5 দিলাম, 12.5 প্লাস, এরপরে দেখো এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত, যারা অনেকে বলতেছিল বোঝানোর জন্য, আজকে কিন্তু শেষ, আর বোঝাবো না। এই বাম থেকে ডানে একটা ওয়াল দেওয়া আছে, মানে মাঝখানে একটা কক্ষ দেওয়া আছে, কক্ষের আকার কত দেওয়া আছে? 200, কক্ষের আকার কত? 200, তাহলে 12.5 প্লাস 200, বুঝাইতে পারলাম? প্রথমে আমি সেন্টার গেলাম, সেন্টার থেকে একটা ওয়াল পাইলাম, ওয়াল থেকে আরেকটা ওয়াল, মাঝখানে একটা ফাঁকা অংশ আছে, একটা কক্ষ আছে, কক্ষের আকার কত দেওয়া আছে? 200, দিলাম 200। এরপরে দেখো মাঝখানে আরেকটা কি আছে? ওয়াল দেওয়া আছে, এই ওয়ালটা 12.5 হবে না 25 হবে? যেহেতু মেন ওয়াল সবসময় কি হয়? 25 ধরতে হবে, মেন ওয়ালটা আমাকে প্রথমে সবসময় 25 ধরতে হবে, প্লাস 25। এরপরে দেখো এই মেইন ওয়াল থেকে এরপরে এই মেইন ওয়াল পর্যন্ত মাঝখানে আরেকটা কি কক্ষ দেওয়া আছে, আছে কি না বলো? কক্ষটা কত দেওয়া আছে? 400, কক্ষটা কত দেওয়া? 400 প্লাস, এখানে আমার কেন্দ্রবিন্দুতে যাইতে হবে, যেহেতু এই পাশে আর কক্ষ নাই, এদিকে যদি আরেকটা কক্ষ থাকতো তাহলে এটা আমি ওয়ালটা কত ধরতাম? 25 ধরে নিতাম। আর যেহেতু আমার এটাই সেন্টার, এই পাশে বাম পাশে ডান পাশে আর কোনো কক্ষ নাই, এখানে আমাকে কত ধরতে হবে? প্লাস 12.5। বুঝাইতে পারলাম বিষয়টা? এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখো তো এখানে কোনো কারো সমস্যা আছে কি না? 12.5 প্লাস 200 প্লাস 25 প্লাস 400 প্লাস 12.5, এখানে কারো কোনো সমস্যা আছে? 12.5 প্লাস 200 প্লাস 25 প্লাস 400 প্লাস 12.5, বাম থেকে ডান পর্যন্ত। এই দিক দিয়ে যদি আরও এরকম কক্ষ থাকতো, এরকম কক্ষ হয়ে যেত, তাহলে সেটা আমরা কী করতাম? 25 ধরে শুধু প্লাস করে দিতাম, 25 ধরে কী করতাম? প্লাস করে দিতাম। যেহেতু কক্ষ নাই, আমাদের সেন্টারে এসে পড়ছি, কেন্দ্রবিন্দুতে এসে পড়ছি, তাহলে আমি 12.5 প্লাস করে দিলাম। বুঝাইতে পারছি বিষয়টা? বাম থেকে ডানের কাজ আমার কি শেষ হয়ে গেল, বাম থেকে ডানের কাজ শেষ হয়ে গেল। প্লাস দেখো প্লাস 2, এরপর আমার উপর থেকে নিচে আসতে হবে, উপর থেকে নিচে আসতে হবে। এখানে দুইটা পার্শ্ব, একটা বাম পাশে একটা ডান পাশে, তুমি যে কোনো প্রান্ত থেকে নামতে পারো, কোনো সমস্যা নাই। এই দিক দিয়েই নামি, আমরা বাম পাশ দিয়ে নামি। দেখো তাহলে এটার কেন্দ্রবিন্দু 12.5, 12.5 প্লাস 12.5 প্লাস
250 প্লাস 12.5, যেহেতু এখানে একটা পার্টিশন ওয়াল 12.5, এরপর আরেকটা এখানে দেওয়া আছে কক্ষের আকার প্লাস 250, বুঝতে পারলাম কিনা। এরপর মাঝখানে আরেকটা ওয়াল দেওয়া আছে যেটা মেইন ওয়াল, কত হবে 12.5 হবে না 25 হবে। এরপরে এই মেন ওয়াল থেকে মেইন ওয়াল পর্যন্ত আরেকটা রুম দেওয়া আছে, দেখো এই রুমের আকার কত দেওয়া আছে প্লাস 300, বুঝতে পারলাম কিনা 300 পর আরেকটা ওয়াল দেওয়া আছে কিনা, কত দেওয়া আছে 25 প্লাস, এরপরে দেখো একটা বারান্দা দেওয়া আছে কিনা। আমার তো এই কেন্দ্রবিন্দু পর্যন্ত আসলেই হয়, এই কেন্দ্রবিন্দু পর্যন্ত আসলে দেওয়া হয়, কিন্তু এই বারান্দাটা দেখো একবার নিচ পর্যন্ত দেওয়া, বাইরের ওয়াল পর্যন্ত দেওয়া, তাহলে এই 200 থেকে আমাকে কি করতে হবে 12.5 মাইনাস করতে হবে। তাহলে আমি যদি লিখে দিই, দেখো 200 মাইনাস 12.5, বুঝাইতে পারলাম। কত ক্লাসে মনে হয় এখানে ভুল হয়েছিল, প্লাস দিয়েছিলাম, প্লাস না এখানে মাইনাস হবে, বুঝাইতে পারলাম কি না। 200 তো আমার এই ম্যানুয়াল থেকে মূল ম্যানুয়ালের বাহির পর্যন্ত কত দেওয়া আছে 200 দেওয়া আছে, টোটাল দেওয়া 200, তো এখানে আমাকে কি করতে হবে 200 থেকে 12.5 মাইনাস করে দিতে হবে, বুঝাইতে পারলাম। কারো কোনো সমস্যা আছে? দেখো বাম থেকে ডানে, এরপর উপর থেকে নিচে আসলাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন বলতে পারো। এই অঙ্ক কিন্তু আর করাবো না, আজকেই শেষ, এই অঙ্ক আজকেই শেষ হয়ে যাবে। কিন্তু এখন যদি না পারো আমার কিচ্ছু করার থাকবে না, বারবার পড়ানো সম্ভব না। এখন যদি না পারো নেক্সট টাইম কিন্তু পারবে না। আরেকটা অঙ্ক আছে সেপটিক ট্যাঙ্ক, আমি পরে ক্লাসে কিন্তু সেপটিক ট্যাঙ্ক পড়ানোর চেষ্টা করব। এখন যদি না পারো পরে কিন্তু পারবে না। অনেকে বলতেছো কোনো সমস্যা নাই, আমি আবারও রিপিট করতেছি। দেখো তোমার ফিগারের দিকে লক্ষ্য করতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। যে এখানে দেখো বলছি সেন্ট্রাল লাইন আমি বের করব। সেন্ট্রাল লাইন বের করার নিয়ম হচ্ছে বাম থেকে ডানে, এরপরে উপর থেকে নিচে, বাম থেকে ডানে, এরপরে উপর থেকে নিচে। তো বাম থেকে ডানে যখন আমি যাব, দেখো বাহিরের গ্রেড বিমের সেন্ট্রাল লাইন যখন আমি নির্ণয় করব, তখন বাম থেকে ডানে যাব, উপর থেকে নিচে আসব। প্রত্যেকটা প্ল্যানে আমাকে বাম থেকে ডানে যাব, উপর থেকে নিচে আসব, মাঝখানে যা আসে সব প্লাস করে দিব। তো এখানে দেখো বাম থেকে ডানে যখন আমি যাব, তাহলে এখানে আমার একটা ওয়াল দেওয়া আছে, একটা কলামের সাথে আরেকটা কলামের সংযোগ করা, গ্রেড বিমের সাহায্যে সংযোগ করা আছে। তাহলে ওয়ালের পুরুত্ব আমি বলে দিয়েছি এখানে কত 25, তাহলে 25-এর কেন্দ্রবিন্দু কত হবে 12.5। দেখো 12.5 দিলাম, 12.5 প্লাস, দেখো হাতের বাম পাশে একটা ওয়াল, এরপরে কিন্তু ডান পাশে আরেকটা ওয়াল দেওয়া আছে, মাঝখানে একটা কক্ষ দেওয়া আছে কি না, মাঝখানে একটা কক্ষ দেওয়া আছে। কক্ষটার আকার কত দেওয়া আছে 200 × 250, 200 হইতেছে আমার প্রস্থ বরাবর বাম থেকে ডান বরাবর, আর 250 হইতেছে উপর থেকে নিচ বরাবর, বুঝাইতে পারছি। অনেকে বলতেছো পারবা, এরপরে কথাগুলো শুনে নাও। 12.5 প্লাস 200 প্লাস, এরপরে মাঝখানে একটা আবার মেইন ওয়াল আছে কি না বলো। মেইন ওয়ালটা কত দেওয়া আছে 25 প্লাস করে দিলাম। এরপরে দেখো আরেকটা কক্ষ দেওয়া আছে, কত দেওয়া আছে 400 প্লাস কেন্দ্রবিন্দু, আমার মেইন ওয়ালের কেন্দ্রবিন্দু কত 12.5 দিয়ে দিলাম, এই তো হয়ে গেল। এটি তোমার বাইরের গ্রেড বিম। এরপরে উপর থেকে নিচে আসব, উপর থেকে নিচে আসব, তখন আমি কিভাবে আসব 2 দিলাম, সূত্রের 2, এরপর উপর থেকে নিচে বাম প্রান্তেও আসতে পারো, তুমি ডান প্রান্তেও আসতে পারো। যদি তুমি বাম প্রান্তে আসো তাহলে আমরা লিখবো 12.5 প্লাস 250 প্লাস মাঝখানে একটা পার্টিশন ওয়াল কত দেওয়া আছে 200 12.5 দেওয়া আছে। মেইন ওয়াল সবসময় মেইন ওয়ালের অর্ধেক পার্টিশন ওয়াল হয়, তাহলে কত এখানে 12.5 প্লাস 250, মাঝখানে একটা মেইন ওয়াল কত 25 প্লাস আবার একটা কক্ষ দেওয়া আছে, কত দেওয়া আছে 300 প্লাস 25 প্লাস এইদিকে কি একটা বারান্দা দেওয়া আছে, বারান্দার আকার কত দেওয়া আছে 200। ওই 200 দেখো মেইন ওয়াল থেকে মেইন ওয়ালের বাহির পর্যন্ত আকার দেওয়া আছে, দেখে এখানে আমার কি একটা কলাম আছে, ওয়াল আছে, ওয়ালের পুরুত্ব আমার সেন্টার প্রয়োজন, তাইলে 200 থেকে আমাকে 12.5 মাইনাস করে দিলে কি হয়ে যাবে আমাদের এই কক্ষের আকার চলে আসবে, আমি সেন্টারে চলে যাব। তাহলে 200 থেকে আমি 12.5 কি করব মাইনাস করে দেব। স্যার উপর থেকে নিচে বামের হিসাব ডানের হিসাবের সাথে মিলে না, না মিলে তো তুমি ভুল করতেছো, আমি দেখাইতেছি দাঁড়াও, বুঝাইতে পারলাম। আমি বাম থেকে ডানে নামলাম, 12.5 প্লাস 250 প্লাস 12.5 প্লাস 250, 25 প্লাস 300 প্লাস 25 প্লাস 200 মাইনাস 12.5 দিতে হবে, বুঝাইতে পারছি। এটা হলো বাম প্রান্তে। আমি যদি ডান প্রান্তে নামি তাহলে কিভাবে নামবো দেখো তো, 12.5 প্লাস 350 প্লাস 12.5 প্লাস 150 প্লাস 25 প্লাস 500 প্লাস 12.5। মিলে তো, তোমরা ভুল করতেছো তো, হিসাব তো মিলেই, তুমি হিসাব করে দেখো 250 12.5 প্লাস, তুমি ক্যালকুলেশন টাপতে থাকো তো আমার সাথে, যে কোয়েশ্চেন করেছো মিলে না,
রাব্বি তুমি ক্যালকুলেশন চাপো, আমার সাথে ক্যালকুলেশন চাপতে থাকো। দেখো 250 প্লাস 12.5 প্লাস 250 প্লাস 25 প্লাস 300 প্লাস 25 প্লাস 200 মাইনাস 12.5 দিতে হবে। তাহলে আমি এখানে 200 থেকে আমাকে 12.5 মাইনাস করতে হবে। তাহলে কত আসে আমাদের টোটাল 1050 মন এরকম মেবি আসে আর কি। যাই হোক, এখন যদি আমি তোমার ডান প্রান্তে আসি, দেখো আমি বাম প্রান্তে আসলাম, ডান প্রান্তে যদি আসি 350 প্লাস 12.5 প্লাস 25 প্লাস 500 প্লাস 12.5 মিলেই তো, মিলবে না কেন? বুঝাইতে পারছি বিষয়টা? তো এটা গেল আমার ভিতর বাহিরের সেন্টার লাইন, একটা নির্ণয় করলাম। আর 2 নাম্বার আমাকে নির্ণয় করতে হবে কি, গ্রেড বিমের ভিতরের গ্রেড বিমের সিএল বাম থেকে ডানে উপর থেকে নিচে, ভিতরের সিএল বাম থেকে ডানে, ভিতরের গ্রেড বিমের সিএল বাম থেকে ডানে, সেম হুবহু তুমি এটা লিখে দিবা। হুবহু উপরেরটা কি করবা, লিখে দিবা 12.5 প্লাস 200 প্লাস 25 প্লাস 400 প্লাস 12.5। এখানে তো কারো সমস্যা থাকার কথা না, আমি বাম থেকে ডানে গেলাম, এটা তো লিখিয়ে দিলাম। বুঝতে পারছি? এরপরে দেখো এখানে আমার একটা কাজ হয়ে গেছে, এক্সট্রা আমাদেরকে একটা রুম এসে গেছে। এই রুমটা কি করতে হবে, আমাকে প্লাস করে দিতে হবে। এখানে আমাদের দেখো 200 × 300, এটা আমাদের কি, এটা এখানে গ্রেড বিম রয়ে গেল। এটা কি করতে হবে আমাকে, এটাও যদি আমার বাইরের গ্রেড বিম হয়, এটাকে বাইরের গ্রেড বিম হয়, এটা বাইরের গ্রেড বিম হয়, তাহলে মাঝখানটা কি করতে হবে আমাকে প্লাস করে দিতে হবে। মাঝখানটা আমার প্লাস করে দিতে হবে। আছে কিনা এখানে বলো, 200 × 150 আকারের একটা গ্রেড বিম আছে কিনা বলো, ওটা প্লাস করে দিতে হবে। প্লাস 12.5 প্লাস 200 প্লাস 12.5। এখানে বুঝাইতে পারলাম? কারো সমস্যা আছে? গ্রেড বিমের সেন্টার লাইন, ভিতরের গ্রেড বিমের সেন্টার লাইন বাম থেকে ডানে, ভিতরের গ্রেড বিমের সেন্টার লাইন ভিতরের গ্রেড বিমের সেন্টার লাইন বুঝাইতে পারছি কিনা দেখো, বাম থেকে ডানে। এরপরে আবার একটা আমাদের অতিরিক্ত ছিল যেটা হিসাবে আসে না, এটা আমরা কি করলাম, হিসাবে নিয়ে নিলাম। এই কক্ষটা আমরা কি করলাম, প্লাস করে দিলাম। বুঝাইতে পারছি বিষয়টা? 2 নাম্বার গেল। এটা আসবে এত মিটারে দিয়ে দিও তোমরা, এত মিটার, এটাও আসবে এত মিটারে। এরপরে ভিতরে বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা তো পারোই। ভিতরে গ্রেড বিমের সিএল, এটা হচ্ছে উপর থেকে নিচে, এটা হচ্ছে উপর থেকে নিচে। ভিতরের গ্রেড বিম সিএল উপর থেকে নিচে, এই যে আমাদের প্ল্যানটা আছে, ওই প্ল্যানটার উপর থেকে নিচে নামবো। তুমি বাম প্রান্তেও নামতে পারো, ডান প্রান্তেও নামতে পারো, কোনো সমস্যা নাই। আমি কিন্তু বারবার বলতেছি আজকেই শেষ, পরে আর এই অঙ্ক বোঝাবো না, কিন্তু আজকেই বুঝতে হবে তোমাকে। তাহলে যদি আমি নামি, দেখো এখানে আমি নেমেছিলাম এই পাশ দিয়ে, ওই যে আমার একটা অঙ্ক ছিল এখানে, যেটা এটা ছিল, আমি ওই পাশ দিয়ে নামবো না, এখন আমি ডান পাশ দিয়ে নামবো। নামা যায়, কোনো সমস্যা নাই। 350 প্লাস 12.5 প্লাস 150 প্লাস 25 প্লাস 500 প্লাস 12.5। সহজ না এটা? বলো তো শুনি। আমি এটা লিখে দিলাম, সমস্যা নাই। 2 দিকের মানে কি হয়ে যাবে, তুমি এটাও লিখতে পারো, তুমি এই প্রান্তটাও কি আমি লিখতে পারো, কিন্তু একটু জটিল, যেহেতু প্লাস মাইনাস করতে হয়। আমার প্রয়োজন কি, আমি সহজ যেটা লাগে ওইটাই আমি লিখে ফেলবো। বুঝতে পারছি কি না বলো? 12.5 প্লাস 350 প্লাস 12.5 প্লাস 150 প্লাস 12.5। ক্লাসের সময় প্রায় শেষের দিকে, মনোযোগী হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করতেছি। রোল দিচ্ছ শুভ, বুঝাইতে পারলাম বিষয়টা তোমাদেরকে? 12.5 প্লাস 350 প্লাস এত এত, তাহলে 3টে মান আসবে, 3টে মান আসবে এত। তাহলে টোটাল কিংবা মোট সিএল কত আসবে, এত। টোটাল সেন্টার লাইন কত আসবে, এত মিটার। বুঝাইতে পারলাম কিনা? এই তো অনেকেই বুঝতে পেরেছো। যারা
অনেকেই কোয়েশ্চেন করছিল বোঝানোর জন্য, আজকে কিন্তু লাস্ট বুঝিয়ে দিলাম। এগুলো সহজ অঙ্ক, যদি বুঝতে পারো এটা তো আর কপি করার মতো। প্রশ্নে মান দেওয়া থাকবে, শুধু তুমি খাতায় লিপিবদ্ধ করবা, খাতায় লিখতে থাকবা, তাইলে তো হয়ে গেল। নকলের এক ধরনের নকলের মতো। তো প্রশ্ন দেওয়াই থাকবে, তুমি শুধু পরীক্ষার খাতায়টা লিখতে থাকবা, তাইলেই হয়ে যাবে ক্লাসের সময় শেষের দিকে। এই জন্য আমি বলতেছি আবারও আজকে এই পর্যন্তই থাকবে, আজকে সেন্টার লাইন এই পর্যন্তই থাকবে, আর আগাবো না। নেক্সট ক্লাসে আমরা মাত্রিক উন্নয়নের পরিমাণ নির্ণয় করব, NLBS এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই, এরপরে কিন্তু আর এই অঙ্ক বুঝাবো না, কারণ এখন না বুঝলে তুমি সেফটি ট্যাঙ্কের অঙ্ক তুমি বুঝবা না। এখানে তুমি বুঝতে পারো তাহলে সেফটি ট্যাঙ্ক বুঝতে পারবা। আর দুইটা অঙ্কই রচনামূলকে ফাইনাল পরীক্ষায় এসে থাকে, তাহলে তুমি কি 6-6-12 পাইতে পারো যদি শিখতে পারো আর কি। আর যদি ক্যালকুলেশনে ভুল করো, মান ভুল আসে, তাহলে অঙ্ক সঠিক হবে না, মাটিকরণের পরিমাণ সঠিক আসবে না, ইভেন কি তোমার অঙ্ক কেটে দিবে। তো এই পর্যন্ত। এই জন্য আবারও অনুরোধ জানাচ্ছি, তোমাদের বইয়ে অসংখ্য এরকম প্ল্যান দেওয়া আছে, ফিগার দেওয়া আছে, প্রত্যেকটা ফিগারের সেন্টার লাইন তুমি বের করো। মাটিকরণ আমি পরে করব, যদি তুমি সেন্টার লাইন বের করতে পারো তাহলে মাটিকরণ পারবা, আর যদি সেন্টার লাইন করতে পারো তাহলে তুমি 6-3 অন্তত পক্ষে পাইতে পারো। এই জন্য বলতেছি আগে তোমাকে সেন্টার শিখতে হবে, এরপরে আগে তোমাকে সেন্টারটা বের করতে হবে, এরপরে মাটিকরণে। এরকম অনেক প্ল্যান দেওয়া আছে, বিগত পরীক্ষায় আসছে, এরকম অনেক প্ল্যান আছে। বাসায় প্র্যাকটিস করো, বারবার দেখো তুমি সেন্টার পারো কি না। যদি না পারো, কোনো কোয়েশ্চেন থাকে, মনে করো কোয়েশ্চেন থাকে, প্রশ্ন এরকম মার্ক করো, ক্লাসে আমাকে প্রশ্ন করো, চেষ্টা করবো আমি দেওয়ার জন্য। বুঝতে পারছি বিষয়টা? আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় বারবার প্র্যাকটিস করো। পঞ্চম পর্বে কিন্তু ম্যাথের সাবজেক্ট বেশি, যদি তুমি না পারো, ক্লাস না করো, অমনোযোগী থাকো, তাহলে কিন্তু হবে না। আর যাইতে একটা কাজ দিয়েছি, ক্লাস টাইম আগে কিংবা পরে আমি বলার, যদি কেউ রোলগুলো দিয়ে থাকে, রোলগুলো তুমি আমাকে প্যাসেঞ্জারে দিয়ে দিবা, পরে আমি এটার ব্যবস্থা নিব। আজকে এই পর্যন্তই থাকবে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বাসায় প্র্যাকটিস করো, যদি কোনো ভুলভ্রান্তি সমস্যা দেখা দেয় তাহলে আমাকে নক করবা, পরবর্তী ক্লাসে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর কি, ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, সকলকেই এই ক্লাসে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।